চুমকি, তোর সঙ্গে আমার একটু কথা ছিল। আমার সঙ্গে কি কথা ছিল? বলো মা, কি বিষয়ে কথা বলবে? ওই মহারাজ, রাজকন্যা, এমনকি রাজপ্রাসাদের সৈন্য সেনা সকলের থেকে নিজেকে আড়াল করে রাখ বাবা। কি ব্যাপার? এত রাতে আশেপাশে কিসের আওয়াজ পাচ্ছি আমি? রাজকোষাগারের দ্বারে এই এত রাতে কে এসেছে? এগিয়ে গিয়ে দেখতে হচ্ছে ব্যাপার। মন্ত্রী মশাই, এখন কি হবে? আমি যেটার ভয় পাচ্ছিলাম সেটাই তো হয়ে গেল। আচ্ছা রানী, তোমার কি মনে হয় বলো তো, ছেলেটা কি আসলে আসবে তার মায়ের সিদ্ধান্ত নেওয়ার পর? কি ব্যাপার কি দাদা, আজ অনেকদিন পর তোমার বাজারে আসতে দেখলাম। কোনো দরকারি কাজে এসেছেন নাকি? হ্যাঁ, একটু দরকারি কাজে এসেছিলাম বলতে পারো। কি সেই দরকারি কাজ? আর তোমার চোখ মুখটাও এমন শুকনো দেখাচ্ছে কেন? কোনো কিছু নিয়ে কি চিন্তিত তুমি? আহ দাসী, আস্তে ধীরে সুস্থে মাথায় কাঁটাটা গুজে দে। মাথায় ব্যথা দিচ্ছিস কেন? ক্ষমা করবেন রাজকন্যা, আমি দুঃখিত। আমি আসলে বুঝতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, আজ আমার খুব সুন্দর করে সাজিয়ে দে তো দেখি। প্রতিদিনের থেকে একটু অন্য ধাঁচের করে সাজাবে কিন্তু। কিছু মনে করবেন না রাজকন্যা, একখানা কথা জিজ্ঞাসা করার ছিল। বাবা, দাসী, এত ঘটা করে কিছু বলতে চাইছিস মানে? কোনো দরকারি কথা আছে নাকি? না না রাজকন্যা, তেমন কিছু নয়। আজ আপনার মনটা বেশ ফুরফুরে মনে হচ্ছে, তাই খুব জানতে ইচ্ছে করছে আপনি আজ কোন উপলক্ষে এত খুশি। আমাকে আজ আবার এত ফুরফুরে মনে হওয়ার কি কারণ সেটাই তো বুঝতে পারলাম না। আমি তো রোজই নিজেকে পরিপাটি করে রাখতে পছন্দ করি, আর রোজই তোদেরকে এইভাবে সাজিয়ে তুলতে বলি। তবে আজ তোরা নতুন কি দেখছিস আমার মধ্যে বলতো? হ্যাঁ রাজকন্যা, এটা ঠিক যে আপনি রোজ আমাদেরকে আপনাকে সাজিয়ে তুলতে বলেন, তবে আজ যেন আপনি নিজেকে অন্যভাবে সাজাতে চাইছেন। হয়তো নির্দিষ্ট কোনো মানুষের জন্য আপনি নিজেকে নতুন করে সাজাতে চাইছেন। আর আপনার মনটা যে আজ বেশ ফুরফুরে তা আপনার আচরণ আর কথাবার্তাতেই বুঝতে পারছি। আজ একদিন তোদের সাথে একটু হেসে খেলে কথা বলেছি, আর তোদের মুখেও দেখছি খই ফুটেছে। বেশি কথা বললে কিন্তু আমি আবারও সেই রাগী রাজকন্যায় রূপান্তরিত হয়ে যাব। ভুলে যাস না, আমি রাজকন্যা চন্দ্রমুখী। অতিরিক্ত কোনো কিছুই আমি সহ্য করি না। দুঃখিত রাজকন্যা, ক্ষমা করবেন। হ্যাঁ, মেয়েকে বিয়ে দিয়ে বাড়িতে রেখে দাও, তাহলে এক ঢিলে দুই পাখি মারতে পারবে তুমি। মানে মেয়েকে বিয়ে দিয়ে পরের ঘরে না পাঠিয়ে নিজের বাড়িতে আবার রেখে দেবো কি করে? তুমি কি ঘর জামাই রাখার কথা বলছো? কিন্তু কে সেই যোগ্য পাত্র? কেন? চন্দন, চন্দনের সঙ্গে যদি তুমি তোমার মেয়েটাকে বিয়ে দাও, তাহলে চন্দন আর তোমার মেয়ে কেউ তোমার থেকে দূরে চলে যাবে না। তোমার মেয়েটাকে ওর সাথে বিয়ে দিয়ে বাড়িতে রেখে দিতে পারবে সারা জীবন। আবার চন্দনকেও ধরে রাখতে পারবে তুমি তোমার সংসারে। কি বলছো কি? এ আবার হয় নাকি? আমার দাদার ছেলের সঙ্গে আমার নিজের মেয়েকে বিয়ে দেবো? হবে না কেন? এখন তো অনেক জায়গায় হচ্ছে। আমি কিন্তু ভেবে চিন্তে বলেছি কথাটা, তুমি একটু ভেবে দেখো। এ কথা বলে লোকটি সেখান থেকে চলে যায়। লোকটির কথার আগামাথা বুঝতে না পেরে চুমকির বাবা ভীষণ চিন্তিত হয়ে পড়ে। উনি আমায় কি বলে গেল? সবটা তো আমার মাথার উপর দিয়ে গেল। সত্যি কি চুমকির সঙ্গে চন্দনের বিয়েটা দিলে আমি সব দিক দিয়ে লাভবান হতে পারবো? বিষয়টা কিন্তু চিন্তার। কথাটা একেবারেও ফেলার নয়। আমাকে ভালো করে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে। ওদিকে চুমকির জন্য ইতিমধ্যে বিয়ের প্রস্তাব আসতে শুরু করেছে। আবার বৌদিও শুনলাম চন্দনকে বিয়ে দেবে বলে চিন্তা ভাবনা করছে। আর সেজন্যই হয়তো এখন থেকে চন্দন আর তার সংসার আলাদা করতে চাইছে। না না, আমাকে যা সিদ্ধান্ত নেওয়ার এর মধ্যেই নিতে হবে। এখন বাড়িতে যাই, তারপর মাধুরীর সঙ্গে আলাপ করে একটা সিদ্ধান্তে আসতে হবে। সেদিন চন্দন তার মায়ের বলা সব ঘটনা শুনে মনের দিক থেকে ভীষণ বিধ্বস্ত হয়ে পড়ে। চন্দনের মা চন্দনের কাছে কয়েকবার সিদ্ধান্ত জানতে চায় সে আদৌ রাজবাড়িতে কাজ করতে যাবে কিনা। চন্দনী সব কিছুরই জবাব দেয় না, তবে তাকে দেখেই বোঝা যায় সে কিছু একটা নিয়ে গভীর চিন্তায় মগ্ন থাকে সব সময়।
কি রে চন্দন, তুই সিদ্ধান্ত নিলি কিছুই জানালি না তো আমাকে? কাল থেকে কয়েকবার তোর কাছে আমি জিজ্ঞাসা করেছি তুই আমার কথার অবাধ্য হয়ে রাজবাড়িতে কাজ করতে যাবি কিনে, কিন্তু তুই তো কোনো কিছুই তো বলছিস না। তার মানে কি আমি ধরে নেব তুই আমার কথা অমান্য করবি? মা, তুমি এভাবে বলো না। তুমি যদি আমায় সাহস না দাও তাহলে আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেব কি করে? প্রতিশোধ? তুই তোর বাবার মৃত্যুর প্রতিশোধ নিবি মানে? হ্যাঁ মা, আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেব। আমার বাবা নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ পায়নি, বিনা সুযোগেই তাকে প্রাণ হারাতে হয়েছে। আর আমি তার সন্তান হয়ে এই পৃথিবীতে বেঁচে আছি এখনো। ছেলে হিসেবে বাবার গায়ের মিথ্যা কলঙ্কের দাগটুকু মুছে দেওয়া আমার কর্তব্য মা, আর সেজন্যই আমাকে প্রতিশোধ নিতেই হবে। কি বলছিস কি তুই চন্দন? তোর বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে হলে তো ওই মন্ত্রী মশাইয়ের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে, আর রাজা মশাইকে সামনাসামনি মোকাবেলা করতে হবে। এসব কিছু কি তুই আদৌ করতে পারবি, নাকি অযথাই তুই হয়তো তোর বাবার মতো আবার পেশে যাবি? আমি তো তোকে বলেছি আমি তোর বাবাকে হারিয়ে বেঁচে থাকতে পারলেও তোকে হারিয়ে বেঁচে থাকতে পারবো না। তাই বাবা আমি এসব কিছু চাই নে। তুমি কি চাও না মা তোমার মৃত স্বামীর মাথা থেকে কলঙ্কের বোঝাটা নেমে যাক? তুমি উঁচু গলায় বলতে পারবে যে তুমি একজন সৎ রাজরক্ষকের স্ত্রী? এইসব তুমি চাও না মা? তাই তো, কিন্তু তার তো উপায় নেই। আমরা কোনোভাবে প্রমাণ করতে পারবো না, কারণ সেসব প্রমাণে সব কিছু মুছে ফেলেছে ওই মন্ত্রী আর তার স্ত্রী ললনা। তাতে কি, আমি আবার নতুন করে সব সত্যি মিথ্যার উন্মোচন করব, আর আমি প্রমাণ করেই ছাড়বো যে আমার বাবা নির্দোষ ছিলেন। আর যারা সত্যিকারের দোষী তাদের আমি শাস্তির ব্যবস্থাও করব। আর পরে রইল মহারাজ, তিনি কি করে সেটা যাচাই বাছাই না করে একজন নির্দোষ মানুষকে মৃত্যুদণ্ড দিতে পারে। আজ থেকে তার জন্য আমার কাছে বরাদ্দ শুধুমাত্র ঘৃণাটুকু। আর রাজ পরিবারের সকলের প্রতি এই ঘৃণাটুকু জমিয়ে আমাকে সেখানে যেতে দাও মা, নইলে যে আমি প্রতিশোধ নিতে পারবো না। বা, আজ রাজকন্যাকে দেখতে কি সুন্দর লাগছে, যে দেখবে সেই যেন রাজকন্যা চন্দ্রমুখীর রূপে পাগল হয়ে যাবে। আমিও তো সেটাই চাই, রাজকন্যা চন্দ্রমুখীর রূপে যেন সকলেই দিওয়ানা হয়ে যায়। পিতামশাইয়ের মাতা যদি সত্যি ওই রাখাল বালককে আমার প্রাণ রক্ষক হিসেবে নিয়োজিত করে, তাহলে তো আজ ওই রাখাল বালকের রাজপ্রাসাদে আসার কথা। তাহলে নিশ্চয় একটাবার তার সাথেও আমার দেখা হবে আজ। আর রাখাল বালক কি করে আমার চোখের দিকে উপহাসের চাউনি দিয়ে তাকায়, আমি সেটাই দেখব। তাকে তো আজ আমি আমার রূপে বিমোহিত করে ফেলবো, যেন সে গত কদিনের ঘটে যাওয়া সব ঘটনা ভুলে যায়, আর যেন উপহাসের চোখ দিয়ে আমার দিকে না তাকাতে পারে। কি হলো কি রাজকন্যা, আপনি এভাবে মনে মনে কি ভাবছেন? কিভাবে একা একা হাসছেন বলুন তো? ফের বেশি কথা বলেছি না, আমার সঙ্গে বেশি কথা বলা আমার মোটেও পছন্দ নয়, তবু সেটাই করছিস। এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। না না, আমায় ক্ষমা করবেন, এমনটা আর হবে না। তাহলে আমি এখন আসছি, আপনাকে তৈরি করার সকল কাজ শেষ। ঠিক আছে, আমিও তবে যাই, আর একবার রাজদরবার থেকে ঘুরে আসি। পিতামশাইয়ের আদেশ অনুযায়ী এতক্ষণে রাখাল বালক চন্দন হয়তো এসে গেছে রাজদরবারে। যাই, আমি নিজের চোখে একবার দেখে আসি তাকে। এ কথা বলে রাজকন্যা রাজদরবারের দিকে রওনা দেয়। ওগো, কি বলছো কি তুমি? তুমি এতক্ষণ পর কি কথা শোনালে আমায়? আমি যেন এই কথা শোনার পর আসমান থেকে জমিনে পড়লাম। শেষে কিনা আমাদের বাড়ির কাজের ছেলের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দিয়ে দেবে তুমি? ওগো, তোমার মাথা টাথা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে। আর তুমি এটা কি বললে? আমাদের বাড়ির কাজের ছেলে মানে? চন্দন কোনো কাজের ছেলে নয়, ও আমার দাদার ছেলে আর আমাদের বাড়ির ছেলে। তাই বলে তুমি চন্দনের সঙ্গে সুমকির বিয়ে দেবে? এই বিয়ে সুমকি আদৌ মেনে নেবে তো? আমার তো মনে হয় না, কারণ চুমকির কথাই মনে হলো চুমকি আগে থেকে গুরু মশাইয়ের ছেলে ঝন্টুকে পছন্দ করে, আর চন্দনকে তো চুমকি একটু সহ্যই করতে পারে না। তাহলে এ বিয়ে তুমি কি করে দেবে?
আর কেনই বা চন্দনের সাথে সুমকির বিয়ে দিতে চাইছো সেটাই তো আমি বুঝতে পারছি নে গো। তুমি কেন বুঝতে পারছো না? আমি তো তোমায় সবটা খুলে বললাম। আবার বলছি শোনো, চন্দনের সঙ্গে সুমকির বিয়ে হলে আমাদের লাভ। এতে করে সুমকিকেও আমাদের থেকে দূরে যেতে হবে না, আবার চন্দনও আমাদের সংসার থেকে আলাদা হয়ে যাবে না। তাহলে সব কিছু মিলিয়ে দাঁড়ালো আমাদের সংসারটা দিব্যি ভালোভাবে কেটে যাবে। সারা জীবন চন্দনের আয় রোজগার করবে, আর আমরা পায়ের উপর পা তুলে এখনকার মতো সারা জীবন আরাম আয়েশ করবো। তোমার মাথায় কখন কি বুদ্ধি চাপে আমি জানি নে। তোমার যা ইচ্ছে তুমি সেটাই করো। এ ব্যাপারে আমি চুমকির সাথে কোনো কথা বলতে পারবো না। তুমি নিজে পারলে মেয়েকে রাজি করিও কেমন? আচ্ছা বেশ, আমি নিজেই সুমকির সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। আর আগে বৌদির সঙ্গে আমায় একবার কথা বলতে হবে। তুমি আর আপত্তি করো না মা, আমায় একবার ওই রাজবাড়িতে কোনো কাজের উসিলায় ঢুকতে হবে। তারপর আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এগোতে পারবো। তাই এর চেয়ে আর ভালো সুযোগ কিছুতেই হতে পারে না। মহারাজ নিজে আমায় সুযোগ দিয়েছেন রাজবাড়িতে ঢোকার। এই সুযোগ এখন কিছুতেই হাতছাড়া করা যাবে না মা। আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি আমায় এ কাজ ফিরিয়ে দিতে বলো না। তুমি কি চাও না আমি বাবার মৃত্যুর প্রতিশোধ নেই, আমার মৃত বাবাকে নির্দোষ প্রমাণ করি, বাবার আত্মার শান্তি হোক? এটা তুমি চাও না মা? চন্দনের কথাগুলো শুনে তার মা বেশ কিছুক্ষণ চুপ করে কিছু একটা ভাবতে থাকে। তারপর তিনি হঠাৎ করে বলে ওঠেন, ঠিক আছে বাবা, আমিও ভেবে দেখলাম তোর বাবাকে নির্দোষ প্রমাণ করতে হলে একটা সূচক আমাদেরকে কাজে লাগাতেই হবে। তাই আমি আর তোকে কোনো বাধা দেব নে। যা, তুই রাজবাড়িতে ঢুকে খারাপ লোকের বিরুদ্ধে সব প্রমাণ আগে জোগাড় কর, তারপর তোর বাবাকে নির্দোষ প্রমাণ কর। ধন্যবাদ মা, ধন্যবাদ তোমাকে। শেষ পর্যন্ত তুমি বুঝতে পেরেছো যে রাজবাড়িতে ঢোকার আমার জন্য কতটা প্রয়োজন। তুমি শুধু আশীর্বাদ করো মা, আমি আমার বাবার যোগ্য সন্তান হয়ে তার গায়ে লাগা মিথ্যে কলঙ্কের দাগ মুছে দেব। আমি আশীর্বাদ করি, আর আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে থাকবে। আমি কাল রাজামশাইকে কথা দিয়ে এসেছিলাম যে আমি আমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে যে কোনো একটা সিদ্ধান্ত তাকে জানাবো। রাজামশাই হয়তো আমার অপেক্ষায় আছে। আমি তাহলে এখন যাই মা, রাজামশাইকে গিয়ে আমার সিদ্ধান্তটা জানাই। এ কি, রাজদরবারের কোথাও তো চন্দনকে দেখতে পাচ্ছি না। তার মানে কি সে এখনো আসেনি? এ কি মা, রাজকন্যা, তুমি আজ হঠাৎ এই সময় রাজদরবারে? না মানে পিতামশাই, আমি এমনিতেই এসেছিলাম আপনাদের খোঁজ খবর নিতে। আচ্ছা তাই বুঝি? দেখেছো রানী, দেখেছো আমাদের রাজকন্যার মধ্যে কেমন পরিবর্তন আসতে শুরু করেছে। আজকাল রাজকন্যা নিজের কথা বাদে অন্যদের কথাও ভাবতে শুরু করেছে। এটা দেখে আমার যে কি আনন্দ হচ্ছে। দেখেছো রাজকন্যা, তোমার সামান্য পরিবর্তনে তোমার পিতামশাই কতটা খুশি হয়েছে। আমরা আসলে তোমার কাছ থেকে এতটুকুই চাই, তুমি সকলের সাথে ভালো ব্যবহার করো আর মিলেমিশে থাকো। এ কি মাতা, একদিন আমি একটু রাজদরবারে এসেছি আর আপনারা আমায় নানা রকমের জ্ঞান দিতে শুরু করেছেন। তাহলে তো আমায় এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে, কারণ এসব জ্ঞান দেওয়ার কথা তো আমার একদম পছন্দ নয়। দেখ, আমি আর এখানে দাঁড়িয়ে থেকে কি করব? যে কাজে এসেছিলাম তার তো কিচ্ছুটি হলো না। ওই রাখাল বালক তো আসলোই না। তার মানে সে হয়তো আমার প্রাণ রক্ষক হতে রাজি নয়। অবশ্য তার সেই ক্ষমতা আছে নাকি যে রাজকন্যার প্রাণ রক্ষক হবে সে? সেই সাহস তার নেই দেখে আসেনি। আমিও না যত সব বেশি চিন্তা ভাবনা করে ফেলছি। এরপর রাজকন্যা রাজদরবার থেকে চলে যায়। রাজকন্যার আগমনে তার পিতামাতা যতটা খুশি হয়েছিল, ঠিক রাজকন্যার বলা শেষ কথাটিতে তারা ততটাই অখুশি হয়ে যায়। রাজকন্যা কোনোদিনও শোধরানোর নয় মহারাজ, আমাদেরই ভুল ধারণা। বাবা, ও বাবা, তুমি আমার বিয়ের প্রস্তাব তো নিয়ে গেলে চুমকিদের বাড়িতে, কিন্তু সেখান থেকে কি খবর এসেছে সেটা তো বললেন না। চুমকির বাবা মা কি রাজি হয়েছে আমার আর চুমকির বিয়ে দিতে? জানি না রে বাবা, তারা তো এখনো আমায় কোনো খবর দেয়নি। আমি তো বড় মুখ করে নিজে গিয়ে চুমকির বাড়িতে তার বিয়ের প্রস্তাব দিয়ে এলাম,
কিন্তু এরপর যদি ওনারা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয় তাহলে তো লজ্জায় আমার মাথা কাটা যাবে। না না বাবা, আমার বিশ্বাস ওনারা কেউ আমাদের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেবে না। তাছাড়া চুমকি তো আমায় ভালোবাসে, এই প্রস্তাবও তো সবার আগে রাজি হয়ে যাবে। ভালোই ভালোই সবাই রাজি হয়ে গেলেই ভালো। এসব তুমি কি বলছো মা? শেষমেশ বাবা কিনা চন্দনদার সাথে আমার বিয়ে ঠিক করতে চাইছে। ছি 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 ছি, যাকে এতদিন দাদা বলে জানতাম তাকে কিনা নিজের স্বামী বানাবো। না 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 না, এ কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? তুমি বাবাকে দয়া করে বোঝাও না, চন্দনদাকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। এখানে আমার কোনো হাত নেই রে। তোর বাবা যখন যে সিদ্ধান্ত নিয়েছে তখন সে সেটাই করেছে, আর এতে আমার কিছু বলার নেই। আর তাছাড়া এই সিদ্ধান্তটা তোর বাবা এমনি এমনি নেয়নি রে, তোকে তো সবটা খুলে বললাম, এতে করে আমাদের সংসারেরই লাভ। সে তোমাদের সংসারের লাভ কি ক্ষতি সেটা তোমরা অন্যভাবে মেটাও না। মাঝখান দিয়ে আমাকে কেন বলির পাটা বানাতে চাইছো? ও মা, আমার বিশ্বাস তুমি বাবাকে বুঝিয়ে সুঝিয়ে বললে বাবা ঠিক তোমার কথা শুনবে। না রে চুমকি, না, এবার আর মনে হয় না তোর বাবা আমার কথা শুনবে। তাই তুই নিজে না হয় তোর বাবার সঙ্গে কথা বলিস এ ব্যাপারে। তখন চুমকির কান্নার আওয়াজ শুনে চন্দনের মা সমলতা চুমকিদের ঘরে ছুটে আসে। কি হয়েছে কি মাধুরী? চুমকি এভাবে কাঁদছে কেন? বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চন্দ্রমুখী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।